নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হার হিম করা ভৌতিক গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদনে আপনি শুনবেন দেবশ্রী চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প মারণ দিঘির মাঠ। আজ আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিচ্ছেন সুপমা, সঙ্গীতা এবং অনিকেত। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে মারণ দিঘির মাঠ। শ্রাবণ মাস, আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টি নেমেছে। দুপুরবেলা মধুখুড়ো একটা বড় ছাতা মাথায় করে নিয়ে এসে চণ্ডী মণ্ডপে বসলেন। আজ রবিবার। সারা সপ্তাহ কলকাতায় চাকরি করে শনিবার যারা গ্রামে ফিরে আসে তারা আজকের দিনে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই মধুখুড়োর কাছে জমাটি গল্প শোনার আশায় ভিড় করে। মধুখুড়ো এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, বয়স 70 ছুঁই ছুঁই। তার অভিজ্ঞতাও অনেক, তাই গ্রামের ছেলে বুড়ো সকলেই তার জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনতে এখানে আসে। বিনয় এসে বলল, খুড়ো, আজ তবে কিসের গল্প শোনাবে আমাদের? আজ এই বৃষ্টির দিনে তোদের সবাইকে মরণ দিঘির মাঠের গল্প শোনাই। তবে বিশু বলল, মরণ দিঘির মাঠ? সে আবার কেমন? এরকম নাম তো আগে শুনিনি। হ্যাঁ খুড়ো, এই গল্পটাই আজ শুনবো। খুড়ো একটু চুপ করে বসে থেকে বললেন, এ কোনো গল্প কথা নয় রে, এ হলো আমার মামার বাড়ির গ্রামে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। সেই ঘটনার কথাই আজ তোদেরকে শোনাবো। অভিক বলল, দাঁড়াও খুড়ো, বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছি মা ফুলুরি ভাজতে বসেছে। এতক্ষণে নিশ্চয়ই অনেকগুলো ফুলুরি ভাজা হয়ে গেছে। এমন বাদলার দিনে কি শুধু মুখে গল্প শোনা মানায়? এই চল রে বিশু, মার কাছ থেকে আমাদের সকলের জন্য ফুলুরি নিয়ে আসি, তারপর আয়েশ করে বসে গল্প শুনবো। এই কথা বলে ওরা দুজনে ফুলুরি আনতে চলে গেল। ওদিকে বৃষ্টির আর বিরাম নেই। রামকানাই বাবু চণ্ডী মণ্ডপে এসে হাঁক পারলেন, ওরে নেতাই, সকলের জন্য চা নিয়ে আয় দেখি। চা ছাড়া কি আর গল্প যাবে? কথা মতন চা নিয়ে কিছুক্ষণের মধ্যেই নিতাই এসে হাজির হলো। ওদিকে বিশু আর অভিক ফুলুরি নিয়ে চলে এসেছে। সকলের মধ্যে বিতরণ করা শেষ হলে চায়ে চুমুক দিতে দিতে মধুখুড়ো বললেন, শোন তবে, তখন আমার 9-10 বছর বয়স হবে। মামা বাড়ি থেকে একটা দুঃসংবাদ আইলো। কি সেই সংবাদ আমি তখনও জানতাম না। বিনপুর গ্রামে আমার মামার বাড়িতে আমি আর আমার মা যাচ্ছি, তখন হঠাৎ আমার পায়ে কিসের একটা খোঁচা লাগতেই পায়ের চটিটা ছিঁড়ে গেল। গ্রামের চেনা রাস্তা, মাকে বললাম, তুমি এগিয়ে যাও, আমি আসছি। মা চোখের জল মুছতে মুছতে এগিয়ে গেলেন। মা যে কেন কাঁদছিলেন তা আমি তখনও জানি না। আমি চটিটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লাম। তখন হঠাৎ দেখি সামনে আমার বড় মামার ছেলে নিমুদা দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার আসার কোনো রকম শব্দ আমি টের পাইনি। দাদা বলল, আয় মধু, মারণ দিঘির মাঠে যাবি? আমি এমন অদ্ভুত নাম আগে কখনো শুনিনি, তাই বললাম, কিসের মাঠ? আরে মারণ দিঘির মাঠ রে, চল না একবার, খুব সুন্দর জায়গা। মারণ দিঘি কি নিমুদা? আমি তো আর সব কিছু জানি না, তবে বাবার কাছে শুনেছি ওই জায়গার নাম মারণ দিঘি। সবার মুখে মুখে নামটা মারণ দিঘি হয়ে গেছে। মারণ দিঘি নামটা কেমন করে হলো জানিস? আমি ঘাড় নেড়ে বললাম, না, কিন্তু আমি কি করে যাব নিমুদা? আমার যে চটি ছিঁড়ে গেছে। এই বলে কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে রইলাম। নিমুদা দেখি হাতে করে দুটো চটি আগে থেকে নিয়ে এসেছে। চটি জোড়া আমায় দেখিয়ে বলল, আরে পিসিমা বাড়ি গিয়ে বললেন তোর চটি ছিঁড়ে গেছে, তাই তো নিয়ে এলুম, দেখ তো হয় কি না।
আমি চটি দুটো পায়ে দিয়ে বললাম, বাহ, বেশ মাপের হয়েছে গো নিমুদা। চলো বাড়ি যাই। ও ভালো কথা, তোমাদের বাড়ি কি হয়েছে গো নিমুদা? মা তো আমায় কিছু বলিনি, শুধু কাঁদছে। নিমুদা সেই কথার কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল। আমিও নতুন চটি পায়ে দিয়ে পেছন পেছন চললাম। এবার নিমুদা বলতে শুরু করলো, দাদার মুখে যেভাবে ঘটনাটা শুনেছি আমিও সেইভাবেই তোদেরকে বলছি। দুজনে পথ চলতে চলতে আমরা তখন একটা বড় মাঠের মধ্যে এসে পড়েছি। দুপুরের রোদে চারিদিক একেবারে শুনশান। গ্রামের পরিবেশ খুব শান্ত। সেই নিস্তব্ধ দুপুরে আমি আর নিমুদা মাঠের পথ ধরে চলেছি। গন্তব্য মারণডিঘির মাঠ। নিমুদা বলল, সে অনেক কাল আগের কথা। এই গ্রামে আদিত্য রায়চৌধুরী নামে এক অত্যাচারী জমিদার ছিল। তার স্ত্রী রূপা ছিলেন অপরূপ সুন্দরী আর তেমনই প্রজাবৎসল। জমিদার আদিত্য রায়চৌধুরী তার স্ত্রীকে ভালোবাসতেন ঠিকই, তবে তাকে সন্দেহ করতেন। রূপা কিন্তু সচরাচর জনসমক্ষে আসতেন না। তবুও মানুষের মন ছুঁয়ে যাওয়ার আরেকটা মনকে ঠিকই খুঁজে নেয়। তেমনই একটা ঘটনা ঘটে গেল এই চৌধুরী বাড়িতেও। জমিদারের খাস লোক সহদেবের নজর পড়ল রূপার উপরে। রূপা যে এই সংসারে সুখী নয় সে কথা সে ভালোভাবেই জানত। সহদেব জমিদারের খাস লোক হওয়ায় অন্দরমহলেও তার অবাধ প্রবেশ ছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় হলো যে রূপাও সহদেবকে নিজের মনের সব কথা ব্যক্ত করত। এক উপেক্ষিত শরীর যখন আরেকটি উপবাসী শরীরের স্পর্শ পায়, সেখানেই হয় বিস্ফোরণ। সেই চাহিদা এড়ানো বড় কঠিন হয়ে পড়ে। জমিদার আদিত্য রায়চৌধুরী আর রূপার দাম্পত্য জীবন অনেক বছরের হলেও সন্তান সুখ থেকে তারা বঞ্চিত, এবং তার কারণ যে জমিদার মশাই সে কথাও রূপা জানায় সহদেবকে। সহদেব জমিদার মশাইয়ের খুবই বিশ্বাসভাজন হওয়ায় তাকে কোনোদিনও সন্দেহ করেননি জমিদার মশাই। তবে রূপা যেন নিজেকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। জমিদার মশাই লক্ষ্য করলেন আয়নার সামনে দাঁড়িয়ে রূপা সাজে আর নিজের মনে লজ্জা পেয়ে হাসি। রূপার এই পরিবর্তন জমিদার মশাইয়ের নজর এড়ায় না। তিনি সতর্ক হলেন। ক্রমেই সহদেবের কথা তিনি জানতে পারলেন রূপার এক একান্ত দাসী মালতীর কাছ থেকে। তিনি অনেক টাকার লোভ দেখিয়ে মালতীর কাছ থেকে এই কথাটা আদায় করলেন। রূপা আর সহদেব দুজনে দুজনকে চোখে হারায়। সহদেবের যাতায়াত ক্রমে বেড়েই চলল। জমিদার বাড়ি ছাড়িয়ে তাদের এই ঘনিষ্ঠতার কথা গ্রামেও ছড়িয়ে পড়ল। জমিদার মশাই আর সহ্য করতে না পেরে সরাসরি রূপাকে তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করলেন। রূপাকে সহদেব অনেক স্বপ্ন দেখিয়েছিল যে সে রূপাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবে এবং তাকে বিয়ে করে রানীর মতন রাখবে। রূপা কোনো রকম লজ্জা না পেয়ে তাদের সম্পর্কের কথা স্বীকার করে নিল। এরপর সেদিন রাতে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু পরদিন সকাল থেকে আর রূপাকে দেখতে পাওয়া যায়নি। চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল। জমিদার মশাই সহদেবকে ডেকে পাঠালেন, কিন্তু আশ্চর্যভাবে সহদেবকেও কোথাও পাওয়া গেল না। জমিদার মশাই পুলিশে খবর দিতে চাননি, এতে নাকি জমিদার বাড়ির অসম্মান হবে। দিঘির পাশের মাঠে ছেলেরা খেলতে যেত। খেলতে খেলতে অনেক সময় সন্ধে হয়ে যেত। একদিন পাড়ার বকু গোয়ালার ছেলে হারান সে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। পরদিন হারানের দেহটা ভেসে উঠল সেই মারণ দিঘিতে। এমনই ঘটনা আরও ৩-৪ বার ঘটল। সেই থেকে ওই দিঘির নাম হলো মারণ দিঘি। সবাই বলে মারণ দিঘি। জমিদার মশাই ওই দিঘিতে সকলের যাওয়া বন্ধ করে দিলেন, তাই ওদিকটায় আর কেউ যায় না। নিমুদা এইটুকু বইলে থামলো। আমি বললাম, এমন কেন হতো জানা যায়নি? আর রূপার কি হলো? তাকে কি আর কখনো কেউ দেখতে পায়নি? গ্রামে এই ঘটনা বারবার হওয়ায় জমিদার মশাই পাশের গ্রাম থেকে এক মস্ত তান্ত্রিক ভৈরব বাবাকে আনতে লোক পাঠালেন।
জমিদার মশাইকে তিনি যথেষ্টই সমাদর করতেন। ভৈরব বাবা কয়েকদিনের মধ্যে এসে উপস্থিত হলেন। সমস্ত ঘটনা শুনে তিনি ওই দিঘির পাড়ে একটি বেল গাছে মন্ত্রপুত সুতো বেঁধে দিলেন, যাতে এই ঘটনা আর না ঘটে। মাস কয়েক নিশ্চিন্তেই কাটল। ওই দিঘির ধার দিয়েও কেউ আর যেত না। কিন্তু এবার গোল বাঁধল দিঘির পাশের ওই মাঠটায়। একদিন সন্ধেবেলা দিনু ময়রা তার দোকান থেকে ফিরছিল। মাঠের উপর দিয়ে যাওয়ার সময় সে যেন কার গলা শুনতে পেল, একটা স্পষ্ট মেয়ের গলা, যেন তাকেই ডাকছে। ভালো করে কান পেতে আবার শুনল সে। খুব জোরে বাতাস বইতে লাগলো, আর সাথে সাথে সেই হাড় হিম করা ডাক। দিনু কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটল। তারপর একেবারে ছুটতে ছুটতে বাড়িতে এসে থামল। তাকে এভাবে ছুটে আসতে গ্রামের অনেকেই তখন দেখেছে। তারা দিনুর বাড়িতে হাজির হয় তার এভাবে ছুটে আসার কারণ জিজ্ঞেস করতে। এরপর দিনু সবিস্তারে সব জানালো। দিনু ময়রার কথা কেউ কেউ বিশ্বাস করলেও সকলে কিন্তু করল না। ভৈরবতান্ত্রিক এই গ্রামে এসে মন্ত্রপুত সুতো বেঁধে দিয়ে যাওয়ার পর ওই ঘটনাটা তখন প্রথম ঘটেছিল। জমিদার মশাইয়ের কানে ক্রমেই এই ঘটনাটার কথা উঠল। তিনি দিনুকে ডেকে পাঠালেন এবং তাকে বেশ খানিকটা ধমকের সুরেই বললেন যে এইসব গুজব যেন সে আর না ছড়ায়। ওদিকে দিনু ময়রার বানানো মিষ্টি খেতে রূপা খুব ভালোবাসত। তার পছন্দ মতন মিষ্টি বানিয়ে দিত দিনু। সেদিন রাতে শুয়ে শুয়ে দিনু তার স্ত্রীকে বলল, আমি এতটুকু মিশে বলছি না গিন্নি, আমি স্পষ্ট শুনেছি সেই মেয়ে ছেলের গলা। সে যেন কান্না ভেজা গলায় তাকে উদ্ধার করতে বলছে। থাক বাপু, রাত বিরেতে আর তেনাদের কথা বলনি, ঘুমাও দেখি। এই বলে সে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। তখন থেকে গ্রামের ছেলে মেয়েরা কেমন যেন ভয়ে গুটিয়ে থাকতে লাগলো। তারা আর মাঠে খেলতে যায় না। মেয়েরা পুকুর ঘাটে গেলেও একসাথে দল বেঁধে যায়। পুরুষ মানুষগুলা কাজ সেরে এসে সেই যে ঘরে ঢোকে, আবার সকাল হলে বের হয়। এইভাবে গ্রামবাসীদের জীবন একঘেয়ে হয়ে গেল। মধু খুঁড়ো থামলে। আরো একবার চা দিয়ে গেল নিতাইদা। বিশু বলল, তারপর তারপর কি হলো? তোদের বাপু কিছুতেই তর্স হয় না। এমন করে কি গল্প হয়? দাঁড়া বাপু, চা খেয়ে নি। কয়েকদিন গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। জমিদার মশাই একদিন কাছারি ঘরে বসে হিসাব দেখছিলেন। এমন সময় নায়েব মশাই এসে বললেন, পাশের গ্রামের জমিদার শিবনারায়ণ মশাই তার মেয়ের বিয়ের জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন এবং অতি অবশ্যই যেতে বলেছেন। জমিদার মশাই অবশ্যই যাবেন জানিয়ে পত্র লেখার আদেশ দিলেন। নায়েব মশাই কথা মতন পত্র লিখে দিলেন এবং পত্র বাহকের হাতে পাঠিয়ে দিলেন। ওদিকে মারণ দিঘির মাঠে সেই ঘটনার পর থেকে আর কেউ যায়নি। কিন্তু আজ পাশের গ্রামে যাওয়ার জন্য এই মাঠের উপর দিয়ে এই পত্র বাহককে যেতে হবে। অনেক ভয়ে ভয়ে রওনা দিল সে। যখন সে মাঠের কাছে পৌঁছল, তখন সন্ধ্যা নেমে গেছে। চারিদিক একেবারে অন্ধকার। পত্রবাহকের হাতে একটি লণ্ঠন দুলতে দুলতে চলেছে। হঠাৎ তার মনে হলো তার পা যেন কেউ টেনে ধরেছে। কিছুতেই সে আর এগিয়ে যেতে পারছে না। লণ্ঠনটা হাত থেকে পড়ে নিভে গেল। চাঁদের আলো এসে দেখতে পেল মাটির নিচ থেকে দুটো কঙ্কালসার হাত উঠে আসতে লাগলো। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো। তার সেই আর্ত চিৎকার শোনার মতন তখন আশেপাশে কেউ নাই। ধীরে ধীরে তার চটফট করতে থাকা দেহটা কে যেন মাটির নিচে নিয়ে চলে গেল।
মাঠের ওপর পড়ে রইল চিঠি বোঝাই ব্যাগ, একটা লাঠি আর লণ্ঠনের ভাঙা টুকরাগুলো। পত্রবাহক দিন দুয়েক পরেও আর ফিরে আসে না, তাই জমিদার মশাই খুব চিন্তিত হলেন। সে রাতে তার চিৎকার গ্রামের কেউ কেউ শুনেছে, কিন্তু প্রাণের ভয়ে তারা কেউ সাহস করে বাড়ি থেকে বের হয়নি। ওই মাঠে যে অশরীরীর বাস, এ কথা সকলেই এতদিনে বুঝতে পেরেছে। জমিদার মশাই ভাবলেন, এভাবে গ্রামের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়লে প্রজারা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে পারে। তাই মারণ দিঘি আর ওই মাঠের চারিপাশে ঘেরাও করে সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হলো। তবে যেদিন জমিদার মশাই ঘেরাওয়ের কাজ ঠিক মতন হয়েছে কিনা তার তদারকি করতে গেলেন, সেদিন দুপুরবেলা সেই মারণ দিঘির জলে হাত পা ধুতে নামতেই এক অদৃশ্য টান অনুভব করলেন তিনি। সাথে সাথে একটা ধুলার ঝড়। জমিদার বাবুর সাথে আরো যারা এসেছিলেন তারা সকলেই ধুলার ঝড় দেখে ভয়ে পালাতে লাগলো। তারা শুনতে পেল জমিদার মশাই চিৎকার করছেন, কিন্তু এ যে মারণ দিঘি, তাই কেউ তাকে সাহায্য করতে এগিয়ে গেল না। জমিদারের মৃত্যুর খবর পেয়ে গ্রামে পুলিশ এলো। আগের অফিসার বদলি হয়ে এখন যিনি এসেছেন তার নাম বিপিন সরকার। পুলিশ অফিসার বিপিন বাবু শতপ্রণোদিত হয়ে মাঠে খনন কার্য চালানোর আদেশ দিলেন। ঠিক যেইখানে পত্রবাহকের চিঠি বোঝাই ব্যাগ আর লাঠি পাওয়া গিয়েছিল ওইখানটায়। আর কিছুটা খুঁড়তেই দেখা গেল একটা পচা গলা মৃতদেহ। মুখটা চেনা না গেলেও জামা কাপড় দেখে গ্রামবাসীরা শনাক্ত করলো যে এ হলো সেই পত্রবাহক। আরো কিছুটা খুঁড়তেই বেরিয়ে এলো একটা শাখা পলা পরিহিত একজোড়া কঙ্কালের হাত, গলায় সোনার হার। সকলে এক বাক্যে বলল, পুলিশ জমিদার মশাইয়ের মৃতদেহ জল থেকে তুলে নিয়ে গেল। পাশাপাশি আরো একটি কঙ্কাল পাওয়া গেল জলের নিচে। সেটা যে কার কঙ্কাল তা জানা গেল না। যে ছেলেগুলি জলে ডুবে মৃত্যু হয়েছিল তাদের প্রত্যেকের মৃতদেহ ভেসে উঠেছিল এবং তার যথাযথ সৎকারের ব্যবস্থাও করা হয়েছিল। তাহলে এই কঙ্কালটি কার? আর রূপা, সে কি তবে নিরুদ্দেশ হয়নি? তাকে খুন করে এই মাঠে পুঁতে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তের জন্য বিপিন সরকার কঙ্কাল দুটি উদ্ধার করে সাথে নিয়ে গেলেন। রূপা আর সহদেবের সম্পর্কের কথা যেদিন রূপা স্বীকার করে নিয়েছিল, সেদিন রাতেই জমিদার আদিত্য রায়চৌধুরী রূপাকে এই মাঠে আর সহদেবকে মারণ দিঘির জলে চুবিয়ে হত্যা করার আদেশ দেন। তখন নিমুদা আর আমি কথা বলতে বলতে মারণ দিঘির মাঠে এসে পড়েছি। একটা গাছে হেলান দিয়ে আমরা দুজনে বসলাম। আমি নিমুদাকে জিজ্ঞেস করলাম, এসব কথা তো আগে গ্রামের লোক জানতো না, তবে সেদিন জানলো কি করে? গ্রামের লোক জানতে পারেনি, তবে সব কিছু যিনি জানতেন তিনি আমার ঠাকুরদার বাবা। তিনি ছিলেন জমিদারের খাস পেয়ারের লোক, আর তাকে তিনি খুব বিশ্বাস করতেন। জমিদার মশাই নিজে তার কাছে এই খুনের কথা স্বীকার করেন। তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন, তবুও মৃত্যুর শেষ দিন পর্যন্ত কারোর কাছে এই ব্যাপারে মুখ খোলেননি, নিজের ছেলেদের কাছেও না। তবে বাবাকে বলে গিয়েছিলেন এবং শপথ করিয়েছিলেন যে এই কথা আমাদের বংশের কেউ জানলেও বাইরে কেউ কোনোদিনও জানবে না। আজ আমি তোকে সব কথা বললাম, তুই আবার কাউকে বলিস নি যেন। আমি আশ্বস্ত করে বললাম, এই মুখে আমি কুলু পেটে বসলুম, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। মধুখুড়ো একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল,
তখনও কি জানতাম নিমুদার সাথে কি ঘটেছে। বিশু বলল, কি হয়েছিল খুড়ো? কথা বলা শেষ করে নিমুদা উঠে দাঁড়ালো। তারপর আমাকে বলল, তুই এখানে বস, এতটা পথ হেঁটে এলাম, একটু জল খেয়ে আসি। এখানে জল পাবে কোথায় গো? জলের কি অভাব আছে রে, এই তো পাশেই দিঘি। আমি আঁতকে উঠে বললাম, এটা তো মারণ দিঘি, এর জল তুমি খাবে? দাদা হাসতে হাসতে মারণ দিঘির দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দিঘির পাড়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই শোন, আমি যদি না ফিরি বাড়িতে গিয়ে যেন বলিস না যে তোর সাথে আমার দেখা হয়েছিল, বুঝলি? আমিও উঠে পড়লাম। দাদা দিঘির জলে নামতে লাগলো। আমি চিৎকার করে বললাম, দাদা তুমি নেমো না, অত জলে নেমো দাদা না। কোনো কথা আমার না কিন্তু বলে ভয় করছে। তার মাথা ডুবিয়ে দিল জলের নিচে। আমার খুব ভয় করছে, তারপর অত জলে নেমো চারিদিক একেবারে না। শুনশান। জানি না, আমি তোমায় টেনে তুলতে পারবো না। শুনছেন মারণ দিঘির মাঠ। গল্পটি যদি এখনো পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। দাদার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সে আর উঠে এলো না, তখন আমি প্রায় কেঁদেই ফেললাম। এবং দাদার খবর দেওয়ার জন্য আমি ছুটতে ছুটতে মামা বাড়িতে এসে দেখি অনেক লোকের ভিড়। মামা মামি চিৎকার করে কাঁদছে। ভিড় ঠেলে এগোতেই মাকে আমি দেখতে পেলাম। আর যা দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। একটা কাঠের বিছানা, আর সেই বিছানায় শুয়ে আছে আমার নিমুদা। চোখের ওপর তুলসী পাতা দেওয়া, কপালে চন্দনের ফোঁটা, পরম শান্তিতে সে শুয়ে রয়েছে। আমি মায়ের কাছে যেতেই মা কান্নায় ভেঙে পড়লেন। আমায় জড়িয়ে ধরে বললেন, তুই এতক্ষণ কোথায় ছিলিস রে বাবা? তোর দাদা যে আমাদের সবাইকে বাকি দিয়ে চলে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম কাঠের বিছানায় শুয়ে থাকা সেই মুখের দিকে, যার সাথে এই কিছুক্ষণ আগেও আমি একসাথে বসে গল্প করেছি। নিমুদার দেহ কাঁধে নিয়ে হরিধ্বনি দিতে দিতে সকলেই শ্মশানের দিকে চলে গেল। আমি আর মা বাড়িতে রইলাম। আমি তখনও ঘোরের মধ্যে রয়েছি। কিছুতেই বুঝতে পারছি না কি করে এমনটা ঘটল। মা জিজ্ঞেস করলেন, মধু, তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা? আমি তো কখন চলে এসেছিলাম। আর তোর পায়ে এই নতুন চটি এলো কোথা থেকে? আমি পায়ের দিকে তাকালাম। এখনো নিমুদার দেওয়া সেই চটি আমি পায়ে পড়ে আছি। আমি মাকে বললাম, মা, এই চটিটা না আমায় নিমুদা দিয়েছে। মা আমার দিকে বড় বড় চোখ করে বললেন, কি বলছিস এইসব বাবা? ঠিক বলছি মা, তুমি যখন আমায় ওখানে ছেড়ে দিয়ে চলে আসলা, তারপরেই নিমুদা আসলো আর এই চটি জোড়া দিয়ে আমায় পড়তে বলল। ও বলছিল যে আমার চটি ছিঁড়ে যাওয়ার কথা নাকি তোমার কাছেই শুনেছে। আমি অবাক হয়েছিলাম মা। তারপর আমি আর নিমুদা মারণ দিঘির মাঠে চলে গেলাম। মারণ দিঘির মাঠে? হ্যাঁ মা, নিমুদা আমায় সব ঘটনা বলল। কেন ওই দিঘির নাম মারণ দিঘি হয়েছে তাও বলেছে। তারপর জানো তো মা, তারপর দাদা জল খেতে খেতে মারণ দিঘির জলে নেমে গেল। আমি বারণ করলাম অত জলে নেমো না, দাদা শুনলো না। দেখতে দেখতে তলিয়ে গেল। তাই তো আমি ছুটে বাড়িতে বলতে এলাম।
মা আমাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে বললেন, তোর দাদা তোকে খুবই ভালোবাসতো, তাই হয়তো তোকে দেখা দিয়ে জানিয়ে গেল তার মৃত্যুর কারণ। কাল রাতেই আমি খবরটা পেয়েছি। তুই ছেলে মানুষ, তাই তোকে কিছু জানাইনি। মারণদিঘির মাঠের দিকে কেউ যায় না। কাল বিকেল থেকেই নিমুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপর গ্রামের লোকরা খোঁজ করতে করতে একজোট হয়ে সবাই মারণদিঘির মাঠের দিকে যায়। আর তখন তারা দেখতে পায় মারণদিঘির জলে নিমুর দেহটা ভাসছে। তুই যে বেঁচে ফিরেছিস বাবা, এটাই মা দুর্গার আশীর্বাদ। দুর্গা, আমি শূন্য দৃষ্টিতে সেই দিকে চেয়ে রইলাম। যে পথ দিয়ে আমার নিমুদা চলে গেছে অনন্তের পথে। শ্রাদ্ধ শান্তির কাজ ঠিক মতো মিটে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। নিমুদা আজও আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে। সেই দিনটাকে আমি কিছুতেই ভুলতে পারবো না। আমার নিমুদা আমায় শেষ দেখা দিতেই হয়তো এসেছিল। বিশু ব্যস্ত হয়ে বলে উঠল, আচ্ছা খুড়ো, এখনো আছে সেই মারণদিঘির মাঠ? জানি না, হয়তো কালের গর্ভে বিলীন হয়ে গেছে। হয়তো বা এখনো সেই অভিশপ্ত দিঘি অপেক্ষা করে আসে রূপা আর সহদেবের প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য। মাঠে অবশ্য একদিন যজ্ঞ করা হয়েছিল, এরপর ওখানে আর যায়নি। মামা মামিও কয়েক বছর পর অন্য জায়গায় বাড়ি কিনে চলে যান। খুড়ো গল্প শেষ করলে আমরাও যে যার মতন বাড়ি ফিরে গেলাম। আমাদের মধ্যে বিশু ছিল অত্যন্ত সাহসী আর কৌতূহলী। সে ঠিক করল মারণদিঘির মাঠ দেখতে যাবে। কোনো কিছুতেই সে ভয় পায় না। পরদিন সকালে আমাকে বলল, যাবি নাকি একবার মারণদিঘির মাঠে? আমি ভয় পেয়ে বললাম, না বাবা, আমি যাব না। তোর যেতে ইচ্ছে হয় তো তুই যা। ভিতর ডিম একটা, এত ভয় কিসে? মধুকুড়ো নির্ঘাত গাঁজা করিয়ে একখানা গল্প শুনিয়েছে আমাদের। চল না দেখি এরকম কোনো মাঠ আদৌ আছে কিনা, নাকি পুরোটাই। মধু খুড়োকে অবিশ্বাস করছিস? অবিশ্বাস করিনি তো, জায়গাটা একবার নিজের চোখে দেখে আসতে চাইছি। তুই যাবি কিনা বল। আমি ঘাড় নেড়ে আমার অসম্মতি জানিয়ে দিলাম। বিশু আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। এরপর আমি বাড়ি থেকে কলকাতায় চলে এলাম। কাজের চাপও খুব বেড়ে গেল। কাজের চাপে বিশু, সুমন, অতুল, সুদীপ সবাই চাপা পড়ে গেল। মধুখুড়ো স্মৃতির মুছে যাওয়া পাতাগুলোর মধ্যেই ঠাঁই পেলেন। আমি কলকাতায় মেস ভাড়া করে থাকি। একদিন মেসে ফিরে দেখি একখানা চিঠি এসেছে গ্রামের বাড়ি থেকে। বাবা লিখেছেন আমি যেন কয়েকদিনের মধ্যেই বাড়িতে যাই, এইটুকুই। আর বিশেষ কিছুই লেখা ছিল না সেই চিঠিতে। এটা সত্যি যে আমি অনেক মাস বাড়ি যাইনি, তবুও বাবা এত অত্যাবশ্যকীয়ভাবে যেতে বলেছেন, কারণটাও মনে হয় গেলেই জানা যাবে। আমিও কাল বিলম্ব না করে চিঠি পাওয়ার পরদিনই রওনা হলাম। বাড়ি পৌঁছতেই দেখি গোটা বাড়ি একেবারে শোক স্তব্ধ। আমি মাকে ডাকলাম, মা, 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 কি হয়েছে? এত এত জরুরি ভিত্তিতে ডেকে পাঠালো? মা বিছানায় শুয়েছিলেন, সর্বাঙ্গ চাদর দিয়ে ঢাকা। মা স্বভাবতই চাদর ঢাকা দিয়ে শুতেন। আমি বিছানার কাছে এগিয়ে গিয়ে চাদরটা তুলতেই একটা সাদা কঙ্কালের দৃশ্য চোখে পড়ল আমার। আমি এই দৃশ্য দেখতেই আর্তনাদ করে সেখানেই মূর্ছা গেলাম। আমি সুস্থ হলাম কয়েকদিন পর। আমার মাথার কাছে বাবা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি আমতা আমতা করে বললাম, আমি আমি এখানে কি করে এলাম?
আমি তো বাড়িতে। সব বুঝেছি রে বাবা, তোকে কিছুই বলতে হবে না। তোর মায়ের শরীরটা কদিন থেকেই ভালো যাচ্ছিল না। তোকে খবর দেওয়ার কথা কতবার বললাম, কিন্তু সে রাজি হলো না। কিন্তু তোকে তো আমি অনেক দিন আগে খবর পাঠিয়েছিলাম, তুই আজ এলি বাবা, এতদিন পর। মাকে দেখার শেষ সুযোগটুকুও তুই পেলি না বাপ। কী সব বলছো বাবা? আমি তো কাল তোমার চিঠি পেয়ে আজই এসে পৌঁছলাম। কেন তুমি তুমি কাল চিঠি পাঠাওনি? বাবা উদাস দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমি আবার ডাকলাম, বাবা। ও হ্যাঁ, না মানে তুমি কাল চিঠি পেলেও আমি 1 সপ্তাহ আগে চিঠিটি পাঠিয়েছিলাম। তখন তোমার মায়ের ভীষণ অসুখ, তাই তোমাকে আসার কথা লিখেছিলাম। তুমি যে অনেক দেরি করে ফেলেছো বাবা। আমি চোখের জল আর ধরে রাখতে পারলাম না। আমার মা, আমার চিরপরিচিত মা, আমার সাথে দেখা না করে অভিমান করে চলে গেল। হায় অদৃষ্ট, মাকে শেষ দেখাটুকু আমি দেখতে পারলাম না। আমি বাবাকে বললাম, মায়ের কি হয়েছিল বাবা? ঠিক বলতে পারবো না, এমনিতে ভালোই ছিল। সেদিন বিশুর শ্রাদ্ধের কাজে। বিশুর কথা কি বললে বাবা? কি বললে আবার বলো। বিশু তো আর নেই, এ খবরটা তুমি পাওনি? আমি আঁতকে উঠলাম, অসুস্থ শরীর নিয়েই উঠে বসলাম। এসব 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 তুমি কি বলছো? এসব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বিশু মধুকুড়োর মামা বাড়ির গ্রামে ওই মারণ দিঘির মাঠে গেছিল। বাকি কথা পরে বলবো, এখন তুমি দুর্বল, এখন একটু বিশ্রাম নাও, পরে বলবো খন। আমার কিন্তু ঘুম এলো না। আমার মাথার মধ্যে তোলপাড় হতে লাগলো খুড়োর কাছে শোনা সেই ঘটনাগুলো। আমার মনে পড়ল সেই মারণ দিঘির মাঠের কথা। বিশু তো সেখানে গিয়েছিল, তবে কি সেই মারণ দিঘির সেই অভিশাপ করায়ত্ত করে ফেলেছে এই গ্রামকেও? কিন্তু কিভাবে সম্ভব? তার উত্তর আজও অজানা। সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। শুনলেন মারণ দিঘির মাঠ। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।